চ্যাপ্টার 252 এপিলগ। ক্লাইনের আঙুলগুলো কালো চোখটাকে স্পর্শ করা মাত্রই সে অদ্ভুত কিছু কাল্পনিক শব্দ শুনতে পেল। তার মাথার ভেতরে তীব্র ব্যথার একটা ঢেউ খেলে গেল, কিন্তু একই সময় তার চোখের সামনে অদ্ভুত একটা দৃশ্য ভেসে উঠল। সে দেখতে পেল অসংখ্য কালো সুতোর মতো কিছু একটা মিস বডিগার্ড আর তার নিজের শরীর থেকে বের হয়ে আসছে। সেই সুতোগুলো যেন অসীম কোনো দূরত্বের দিকে ছড়িয়ে যাচ্ছিল। যাদের ট্রাইপোফোবিয়া আছে, এই দৃশ্য দেখলে তাদের গা ঘিন ঘিন করে উঠবে। ক্লাইন দাঁতে দাঁত চেপে সেই দূষিত অনুভূতি সহ্য করার চেষ্টা করল। সে আর দেরি না করে কালো চোখটাকে লোহার সেই চুরুটের বাক্সের ভেতরে ভরে ফেলল। সাথে সাথে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল, আর তার খারাপ লাগাটাও কমে এল। এতক্ষণে ক্লাইনের একটু ধাতস্থ হওয়ার সুযোগ হল। সে মনে মনে ভাবল, এটাই কি তাহলে একজন ম্যারিওনেটিস্টের অতিপ্রাকৃত ক্ষমতার রহস্য? এটা কি একজন মানুষের শরীর আর আত্মার মাঝের অদৃশ্য সুতোগুলোকে দেখতে আর নিয়ন্ত্রণ করতে সাহায্য করে? আফসোস, যে জিনিসটা পুরোপুরি দূষিত হয়ে আছে, এর পার্শ্বপ্রতিক্রিয়া এতই বেশি যে এটাকে সাধারণ কোনো মিস্টিক্যাল আইটেম হিসেবে ব্যবহার করা অসম্ভব। ধূসর কুয়াশার ওপরে নিয়ে এটাকে পবিত্র করার চিন্তা বাদ দিলে এই নিয়ে দ্বিতীয়বার আমি ট্রু ক্রিয়েটরকে বিরক্ত করলাম। খুব সম্ভবত তিনি এখন নিজেকে প্রস্তুত করবেন আর আমাকে খুঁজে বের করার চেষ্টা করবেন। যদি তেমন কিছু ঘটে, তবে আমার দ্বিতীয়বার বেঁচে ফেরার আর কোনো সুযোগ থাকবে না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে এই বিষয়ে আরও জ্ঞান অর্জন করতে হবে। ক্লাইন একটা লম্বা শ্বাস ছাড়ল। মিস বডিগার্ড কাগজের পুতুল আর প্রয়োজনীয় সরঞ্জামগুলো বেছে নেওয়ার পর ক্লাইন নিচু হয়ে 13 পাউন্ড 5 শিলি আর 8 পেন্স তুলে নিল। এরপর রোসাগোর মাথাহীন নিথর দেহ আর মেঝেতে ছড়ানো রক্তের দিকে তাকিয়ে সে কিছুটা বিরক্ত হয়ে বলল, চলো এই জায়গাটা পরিষ্কার করা যাক। ফ্যাকাশে সোনালি চুলের মিস বডিগার্ড পাশে ভেসে এসে শান্ত গলায় বলল, আমাকে করতে দাও। তুমি? ক্লাইন বেশ অবাক হল আর কিছুটা ধাক্কা খেল। মিস বডিগার্ড রোসাগোর মরদেহের পাশে ভেসে গেল আর লাশের ওপরে শুয়ে পড়ার ভঙ্গিতে নিচে নেমে এল। সে ধীরে ধীরে রোসাগোর লাশের ভেতরে ঢুকে গেল আর তার সাথে মিশে গেল। রোসাগোর লাশের আঙুলগুলো দুবার কেঁপে উঠল। মেঝেতে পড়ে থাকা রক্ত, মগজ আর হাড়ের টুকরোগুলো উল্টো দিকে প্রবাহিত হতে শুরু করল। দেখতে দেখতে ঘাড়ের ওপরে একটা নতুন মাথা তৈরি হয়ে গেল। তবে সেই মাথাটা অসংখ্য ফাটলে ভরা ছিল, যেন অনেকগুলো ছোট ছোট টুকরো দিয়ে তৈরি কোনো নোংরা খেলনা। মনে হচ্ছিল যেন একটা কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু এখনই খসে পড়েনি। ভেতরে তখনও রক্ত আর মগজ প্রবাহিত হচ্ছে, আর রিভলভারের গুলির প্রতিফলন দেখা যাচ্ছে। ক্লাইন অনিচ্ছা সত্ত্বেও এক পা পিছিয়ে গেল। ভৌতিক গল্পের সবচেয়ে ভয়াবহ কোনো দৃশ্যের চেয়েও এটা বেশি ভয়ঙ্কর ছিল। রোসাগোর লাশটা এখন উঠে দাঁড়াল আর পুলিশের টুপিটা তুলে নিয়ে অর্ধেক মুখ ঢেকে ফেলল। হত্যাকাণ্ডের জায়গাটায় এখন আর কোনো চিহ্নই অবশিষ্ট নেই। কি অবিশ্বাস্য পেশাদারিত্ব! ক্লাইন মনে মনে বেশ অবাক হল। সে দেখল মিস বডিগার্ড লাশটাকে চালিয়ে দরজার দিকে নিয়ে যাচ্ছে। সে অবচেতনভাবেই তাকে সতর্ক করে বলল, কোনো ঘোড়ার গাড়ি নেবে না, আর বেশি আলো আছে এমন জায়গা দিয়ে হাঁটবে না। তা না হলে গাড়ি চালক আর পথচারীরা ভয়ে হার্ট অ্যাটাক করবে। মিস বডিগার্ড থামল না। সে ক্লাইনের কথাগুলোকে পাত্তাই দিল না। হঠাৎ ক্লাইনের মনে একটা কথা উঁকি দিল। সে কি যেন একটা ভুলে যাচ্ছিল, তাই দ্রুত যোগ করল, ফেরার পথে রাইস পুলিশ স্টেশনে যাবে, অথবা সার্জেন্ট ফ্যাক্সিনের বাড়িতে কিংবা মিন্স্ক স্ট্রিটের আশেপাশে রোসাগোর আসল পোশাকগুলো খুঁজে দেখবে। রোসাগো পুলিশের ইউনিফর্ম পরে এসেছিল, আর তার ফেসলেস ক্ষমতা শুধু তার নিজের শরীরের ওপর কাজ করার কথা। তাহলে তার আগের পোশাকগুলো কোথায়? সে নিশ্চয়ই সারা রাত পুলিশের ইউনিফর্ম পরেছিল না। যদি MI9 আর পুলিশ রোসাগোর পোশাকগুলো আশেপাশে কোথাও খুঁজে পায় আর বুঝতে পারে যে আমার কোনো ক্ষতি হয়নি, তবে ব্যাপারটা জটিল হয়ে যাবে। মিস বডিগার্ড একজন দক্ষ মানুষ, কিন্তু সে কোনো সরকারি অতিপ্রাকৃত বাহিনীর সদস্য নয়। একজন সাধারণ গোয়েন্দার জন্য 1000 পাউন্ড দিয়ে বডিগার্ড রাখাটা যে কারোর মনে সন্দেহ তৈরি করবে। ক্লাইন সমানে চিন্তা করে যাচ্ছিল যাতে কোনো ফাঁকফোকর না থাকে। সে যখন নিজের ডিভিনেশন ক্ষমতা ব্যবহার করে মিস বডিগার্ডকে রোসাগোর পুরনো পোশাক খুঁজে দিতে চাইছিল, তখন রোসাগোর লাশটা থামল। সে খসখসে গলায় উত্তর দিল, আমি জানি। সে তো বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে। ক্লাইন ভাবল, ঠিকই তো, মিস বডিগার্ডের অবস্থা এখন শরীর আর আত্মার মাঝামাঝি কোথাও। আর ডিভিনেশন বা গণনার মূল ব্যাপারটাই হল নিজের অ্যাস্ট্রাল প্রজেকশন দিয়ে আত্মার জগতের সাথে যোগাযোগ করা। তাই সে তার সহজাত প্রবৃত্তি ব্যবহার করেই সবকিছু খুঁজে নিতে পারবে। এটা বুঝতে পেরে ক্লাইন আর একটা কথাও বলল না। সে চুরুটের বাক্সটা রোসাগোর লাশের হাতে তুলে দিল। সে দেখল লাশটা দরজা খুলল, বাইরে বেরিয়ে গেল, আর খুব ভদ্রভাবে দরজাটা বন্ধ করে দিল। যুদ্ধের ময়দান থেকে আমি যে জিনিসটা পেয়েছি সেটা ট্রু ক্রিয়েটর দ্বারা দূষিত একটি অতিপ্রাকৃত বৈশিষ্ট্য। আমার বিশ্বাস কেউ এটা নিয়ে কোনো গণনা করতে পারবে না। যদি কেউ করার সাহসও দেখায়, তবে সে আগে থেকেই বিপদের আঁচ পাবে আর এগোবে না। সবকিছু নিয়ে ভাবতে ভাবতে ক্লাইন সোফায় এসে বসল। তার মনের কোণে তখনও সামান্য ভয় কাজ করছিল। পুরো লড়াইটা 1 মিনিটের বেশি স্থায়ী হয়নি,
আর ঘরের কোনো আসবাবপত্রও ভাঙেনি। কিন্তু এর ভয়াবহতা আর বিপদ ছিল অবিশ্বাস্য। মেগোস আর তার গর্ভের সন্তানের মুখোমুখি হওয়ার পর এটাই ছিল ক্লাইনের জীবনের দ্বিতীয় কঠিন লড়াই। মিস বডিগার্ডের মতো শক্তিশালী সঙ্গী আর ল্যাঙ্গুয়েজ অফ ফাউলনেস ব্যবহার করার পরেও সে প্রায় রোসাগোর নিয়ন্ত্রণে চলে যাচ্ছিল। একজন ম্যারিওনেটিস্টের ক্ষমতা সত্যিই অদ্ভুত আর অত্যন্ত শক্তিশালী। অতিপ্রাকৃত বৈশিষ্ট্যের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী রোসাগোর রেখে যাওয়া এই বৈশিষ্ট্যের ভেতরে সিকোয়েন্স 5, 6, 7, 8 এবং 9 এর সব প্রধান উপাদান থাকার কথা। যদি এটা কোনো শয়তান ঈশ্বরের দ্বারা দূষিত না হতো আর সঠিক সহযোগী উপাদানের সাথে মেশানো যেত, তবে একজন সাধারণ মানুষ সরাসরি সিকোয়েন্স 5-এর অধিকারী হতে পারত। অবশ্যই এই ধরনের পদ্ধতি পুরোপুরি ভাগ্যের ওপর নির্ভরশীল আর ইতিহাস থেকে অনেক আগেই মুছে গেছে। এটা হলো সবচেয়ে আদিম আর ভয়ঙ্কর বিপজ্জনক পথ। সিকোয়েন্স মেনে ধাপে ধাপে এগিয়ে যাওয়াই হল সবচেয়ে ভালো পথ, যা হাজারো পূর্বসূরীদের জীবনের বিনিময়ে প্রমাণিত হয়েছে। ভবিষ্যতে যদি আমি ট্রু ক্রিয়েটারের এই দূষণ দূর করতে পারি, তবে সিকোয়েন্স 6 থেকে 5-এ ওঠার সময় আমি রোসাগোর এই বৈশিষ্ট্য ব্যবহার করতে পারব। বাড়তি বৈশিষ্ট্যগুলো আমাকে ক্যাপ্টেনের মতো আরও শক্তিশালী করে তুলবে। পুরনো কথা মনে পড়তেই ক্লাইন তার কপালে হাত দিয়ে একটু টিপে দিল। সে এখন আরও গুরুত্বপূর্ণ কিছু নিয়ে ভাবতে শুরু করল। রোসাগোর এখানে আসার মানে হল সেই পাণ্ডুলিপি নিয়ে কাড়াকাড়ি মনে হয় শেষ হয়ে গেছে। তার কাছে কোনো রক্ষাকবচ বা চার্ম না থাকার কারণ কি এটাই যে সে সব লড়াইয়ে শেষ করে ফেলেছে? ঠিক এই সময় তার এখানে আসার উদ্দেশ্য হতে পারে সবার নজর ঘুরিয়ে দেওয়া। MI9 সম্ভবত ভাবতেই পারেনি যে সে এই অবস্থায় প্রতিশোধ নিতে আসবে। তারা আমার ওপর নজর রাখার জন্য কাউকে পাঠায়নি আর শুধু রোসাগোর সংকেতের অপেক্ষায় বসেছিল। রোসাগো ছিল বেকারল্যান্ডের সহকারী আর তার সব কাজই বেকারল্যান্ডের নির্দেশে হওয়ার কথা। সে মারা যাওয়ার পর এখন বেকারল্যান্ড মারা গেলেই আর কোনো বিপদ থাকবে না। আমি জানি না গুপ্তহত্যা শুরু হয়েছে কিনা কিংবা তারা সফল হয়েছে কিনা। আজ রাতে হেলমোসুইনের পাণ্ডুলিপি নিয়ে ঝামেলার কারণে বেকারল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে দুর্বল থাকার কথা। আমি হলে এই সুযোগ হাতছাড়া করতাম না। বেকারল্যান্ড নিশ্চয়ই ভাবতেও পারেনি যে এই সময় কেউ তাকে মারতে আসবে। হাতে আর কোনো কাজ না থাকায় ক্লাইন একটা কয়েন বের করল। সে নিচু স্বরে বিড়বিড় করে বলল, বেকারল্যান্ড ইতিপূর্বেই মারা গেছে। কয়েনটা বাতাসে ঘুরতে ঘুরতে ক্লাইনের হাতের তালুতে এসে পড়ল। কয়েনটির সামনের দিক বা হেড ওপরের দিকে হয়ে আছে। এর মানে হল উত্তরটা হ্যাঁ, বেকারল্যান্ড মারা গেছে। গুপ্তহত্যা সফল হয়েছে। ক্লাইন বেশ খুশি হল আর তার শরীরের সব স্নায়ু শিথিল হয়ে এল। রোসাগোর বাধা ছাড়া তার করা এই গণনা ভুল হওয়ার কথা নয়। অবশেষে এই ঝামেলা শেষ হল। ক্লাইন বুক ভরে একটা শ্বাস নিল আর ধীরে ধীরে সেটা ছাড়ল। সে ক্লান্ত শরীর নিয়ে সোফায় হেলান দিয়ে জানালা দিয়ে বাইরের ফিকে লালচে চাঁদের দিকে তাকিয়ে রইল। ইন্টেস রিপাবলিকের দূতাবাসের ভেতরে দুজন মিলিটারি অফিসার বেকারল্যান্ডের লাশের পাশে হাঁটু গেড়ে বসেছিল। তারা মৃত্যুর কারণ খতিয়ে দেখছিল। তাদের সঙ্গীরা আর ঊর্ধ্বতন কর্মকর্তারা তখন আততায়ীকে ধরার জন্য বাইরে ধাওয়া করছিল। কিন্তু সবাই জানত যে অনেক দেরি হয়ে গেছে আর এখন আর কাউকে ধরার আশা নেই। ফুসফুসে মারাত্মক চোট আছে, মনে হচ্ছে কোনো রোগের কারণে এমনটা হয়েছে। মিলিটারি অফিসারদের একজন নিচু গলায় বলল। সে আরও বলল, এটা একটা মারাত্মক প্রাণঘাতী আঘাত ছিল, যা আমার দেখা যে কোনো সিকোয়েন্স 5-এর অতিপ্রাকৃত আক্রমণের চেয়েও শক্তিশালী। রোগ মেঝেতে আর বিছানায় রক্ত আর মাংসের জাদুর স্পষ্ট চিহ্ন আছে, কিন্তু দেয়ালে কিছু নেই। তাছাড়া লড়াইয়ের কোনো আওয়াজ বাইরে আসেনি। সবশেষে প্রাণঘাতী আঘাতের ধরন দেখে মনে হচ্ছে এটা কোনো কিছুকে পচিয়ে বা ধ্বংস করে দেওয়ার মতো শক্তি। এখানে অন্তত 4টি আলাদা অতিপ্রাকৃত ক্ষমতার ছাপ আছে। অন্য অফিসারটি দাঁড়িয়ে পড়ে বিড়বিড় করার মতো করে বর্ণনা দিচ্ছিল। সে হঠাৎ থেমে গেল আর অন্য অফিসারের দিকে তাকাল। তারা দুজনেই একসাথে বলে উঠল, শেফার্ড। কয়েক সেকেন্ড নীরবতার পর নিচু হয়ে থাকা অফিসারটি ভ্রু কুঁচকে বলল, এটা অন্তত 4 জন অতিপ্রাকৃত মানুষের একটা দল হতে পারে। তাহলে আমাদের এখন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজন রোজ বিশপ সবার চোখ এড়িয়ে ভেতরে ঢুকে যাবে এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু বাকি 3 জন সেটা করল কিভাবে? এটা অসম্ভব। দাঁড়িয়ে থাকা অফিসারটি এই ধারণা প্রত্যাখ্যান করে দ্বিধার সাথে বলল, তবে আমি অন্য একটা সিকোয়েন্সের কথা শুনেছি যারা এই ধরনের কাজ করতে পারে। আমার মনে হয় তাদের স্ক্রাইব বলা হয়, কিন্তু আমি জানি না তারা কোন পথের অনুসারী বা কোন সংগঠনের। নিচু হয়ে থাকা অফিসারটি মাথা নেড়ে বলল, একজন শেফার্ডই এখানে প্রধান সন্দেহভাজন। অরোরা অর্ডারের সবাই হল এক একটা উন্মাদ। তাদের পক্ষে যে কোনো কিছু করা সম্ভব। চলো, যে মেয়েটা অ্যাম্বাসেডরকে পটিয়েছিল তার পরিচয় নিয়ে তদন্ত শুরু করি। ধ্যাত, লোয়েন কিংডম আমাদের এই তদন্ত সহজে করতে দেবে না। অরোরা অর্ডারের ওই শয়তানগুলো এক একটা পাগল। দাঁড়িয়ে থাকা অফিসারটি হতাশ হয়ে মাথা নাড়ল। অ্যাম্বাসেডর খুন হওয়ার কারণে তাদের ওপর শাস্তির খড়গও নেমে আসা এখন সময়ের ব্যাপার মাত্র। 15 নম্বর মিন্স্ক স্ট্রিটে ক্লাইন এমন একটা ভাব ধরল যেন কিছুই হয়নি।
সে তার ক্লান্তি চেপে রেখে কিছু কাগজপত্র উল্টে পাল্টে দেখতে লাগল। প্রায় ২০ মিনিট পর সে হঠাৎ জানালার পাশে মিস বডিগার্ডকে দেখতে পেল। তার সেই কালো রাজকীয় পোশাক আর ফ্যাকাশে সোনালি চুলগুলো বাতাসে দুলছিল। সব শেষ হয়েছে? ক্লাইন অবচেতনভাবেই জিজ্ঞেস করল। মিস বডিগার্ড কোনো কথা না বলে হালকা মাথা নাড়াল। ক্লাইন একটু ভেবে বলল, তোমাকে সুরক্ষার জন্য ধন্যবাদ। এই ব্যাপারটা এখানেই শেষ। বাকি ৯০ পাউন্ড আমি ২ দিনের ভেতরে তোমাকে দিয়ে দেব। তুমি তো জানোই ব্যাংক থেকে টাকা তোলার একটা সীমা আছে। নাকি আমি টাকাটা ম্যারিকের কাছে দিয়ে দেব? ফ্যাকাশে চেহারার মহিলাটি মুখ খুলল, তার কণ্ঠস্বর যেন বাতাসের কোনো প্রতিধ্বনি হয়ে ফিরে এল। ওটা আমাকেই দিও। আমি তোমাকে ৩ দিন পাহারা দেওয়ার কথা দিয়েছি, শুধুমাত্র একবারের জন্য নয়। মিস, আপনি তো দেখছি চুক্তির ব্যাপারে বেশ কড়া। ক্লাইন মনে মনে ভাবল, তবে এটা আমার জন্য একটু অসুবিধাজনক হয়ে যাবে। আপনি কি কালও আমার সাথে যাবেন যখন আমি অন্যের পরকীয়া ধরতে যাব? ৩ দিন। আজ হল বৃহস্পতিবার, আর রবিবার বিকেলে এই পাহারা শেষ হবে। যাক বাবা, ভাগ্য ভালো যে ট্যারোট গ্যাদারিং বা ট্যারোট সভার ওপর এটার কোনো প্রভাব পড়বে না। ক্লাইন নিজের কপালে হাত বুলিয়ে বলল, ঠিক আছে। আমি তোমাকে কি বলে ডাকব? তোমার জানার প্রয়োজন নেই। মিস বডিগার্ড তার গথিক রাজকীয় পোশাকটা একটু তুলে সামান্য মাথা নত করে সম্মান জানাল। পরের মুহূর্তেই সে জানালার ওপাশ থেকে মিলিয়ে গেল।